রিত ভাইয়া কেমন আছেন ভাই? উনি ঠিক আছেন? ডাক্তার কি বলেছে? বেশি ব্যথা পেয়েছে? আরিফ দরজার বাহিরে জুতা রেখে বাসায় ঢুকলো। জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে তাকালো মায়ার রুমের দরজার দিকে। ক্লান্তিতে মায়ার খবর জানতে চেয়ে বলল আরিফ। মায়ের হুঁশ ফিরেছে। জুইয়ের কথার উত্তর না করে আরিফকে পাল্টা প্রশ্ন করতে দেখে অস্থির হলো জুই। নিজের কথার উত্তর না পেয়ে তারপরও আরিফের কথার উত্তর দিয়ে বলল জুই। না। ও আরিফ উদাসীনতায় গিয়ে গা এলিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়। জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলল। ভাইকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি জুই? খুব ক্লান্ত লাগছে। এখনই আনছি। অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝেও আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে আসলো। আরিফ সেটা একটানে খেয়ে জুইয়ের হাতে গ্লাসটা দিতে দিতে আবারও বলল। একটা গ্লাস খাওয়াতে পারবি? জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। আরিফুর আগে ন্যায় ঢকঢক করে সম্পূর্ণ পানির গ্লাস খালি করলো এক চুমুকে। তীব্র পানির তৃষ্ণা পেয়েছিল তার, ভিতরটা হাহাকার করছিল তৃষ্ণায়। এত পানি খেয়েও যেন তৃষ্ণা মেটেনি আরিফের। আরিফ পানির গ্লাসটা টি টেবিলের উপর রাখতে রাখতে বলল। তুই কিছু খাবি জুই? দুপুর থেকে না খাওয়া তুই? অর্ডার করব? আরিফের কথায় জুই খানিকটা অসন্তুষ্ট গলায় তৎক্ষণাৎ উত্তর করে বলল। আমি কিছু খাবো না ভাই। এই পরিস্থিতিতে আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি আগে বলো, রিত ভাইয়া কেমন আছে? ডাক্তার কি বলছে? জুইয়ের কথায় আরিফ রয়ে শুয়ে বলল। রিদ খানের অবস্থা ভালো নেই জুই। ডাক্তার বলেছে মস্তিষ্কে আঘাত পেয়েছে সে। বাংলাদেশ চিকিৎসা রিদ খানের জন্য যথেষ্ট হবে না। সেজন্য রিদ খানের পরিবার রিদ খানকে দেশের বাইরে লন্ডন নিয়ে যাচ্ছে। আজ রাতের ফ্লাইটে খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের। আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল। আল্লাহ, কি বলো ভাই? রিত ভাইয়াকে লন্ডনে নিয়ে যাচ্ছে? আল্লাহ জানে কি হয়। আল্লাহ রিত ভাইয়ার হেফাজত করুক। মায়ের কথা কেউ জানতে চায়নি? মায়াকে ছাড়া সবাই চলে গেল? জুইয়ের কথায় আরিফ আগের ন্যায় বলল। না, কেন? আমি এসব বিষয়ে কিছু জানি না জুই। আমি অনেকবার চেয়েছিলাম খান পরিবারের সবার সাথে কথা বলতে, কিন্তু আমার কথার উত্তর দেয়নি। অপরিচিতর মতন চুপ থেকেছে সবাই। এখন আমি বুঝতে পারছি না তারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো, নাকি রিদ খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাদের মন মানসিকতা ঠিক নেই বলে কথা বলতে পারিনি। আমি আপাতত কিছু জানি না জুই। তবে আজ কেউ মায়ার কথা জানতে চাইনি। তবে এটুকু বলতে পারি, রিদ খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ার খেলা আমাদের রাখতে হবে জুই। আরিফের কথায় জুই চুপ করে যায়। এত কিছুর মাঝে সবে খান পরিবারের সবাইকে মায়াদের সম্পর্কের কথা জানিয়েছিল। এখনো মায়ার পরিবারের জানানো বাকি। দুই পরিবারের সম্মতি দেয়নি রিদ মায়ার সম্পর্কে। এরই মধ্যে রিদের অ্যাক্সিডেন্ট হওয়াতে এই পরিস্থিতিতে মায়া আবারও একা হয়ে গেল। যেখানে মায়ার একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গায় ছিল রিদ খান। এখন মায়া একা এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে আল্লাহই জানে। জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল। মায়ের কাছে যা জুই, ওর সাথে থাক। যা হবার হবে সেটা দেখা যাবে। আল্লাহ ভরসা, আমি আছি মায়ার পাশে। মনকে কখনো একা ছাড়বো না ইনশাল্লাহ। জুই কথা না বাড়িয়ে মায়ার কক্ষে গেল। নিস্তব্ধ ঘরে মায়াকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ার মাথার কাছে বসলো। সবে মাত্র 10টা বাজে। মায়াকে প্রায় 5 ঘন্টা যাবত ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে। ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা সকলে। রাত তখন 12টার ঊর্ধ্বে। মায়াকে নিয়ে এমার্জেন্সিতে হসপিটালে ছুটছে আরিফ, সঙ্গে জুই আর রাকিব। মায়ার অবস্থা খুবই শোচনীয়। অতিরিক্ত মানসিক চাপে প্যানিক অ্যাটাক করেছে মায়া। হাত পা সর্বাঙ্গ খিচে কাঁপুনি দিচ্ছে বারবার। ধর ধর করে ঘাম, সঙ্গে রেসিং হার্টবিটের ধরপড় ক্রমশই বেড়ে যাচ্ছে। শ্বাসকষ্ট, সঙ্গে বুকে ব্যথা বা অস্বস্তি বোধে বমি বমি ভাব। নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত ভয়ে অস্থির উত্তেজনায় মায়া শ্বাস নিতে পারছে না বলেই মারা যাচ্ছে এমনটা মনে হচ্ছে। সচরাচর প্যানিক অ্যাটাকের লক্ষণ এইসবই হয়ে থাকে। মায়াকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখে প্রথমে জুই পাগলের মতো চিল্লাতে লাগলো ভয়ে। আরিফ পাশেই ছিল।
এই অসময়ে বন্ধুর মতন রাকিবও ছিল আরিফের সঙ্গে। আরিফ মায়াকে পাঁজর কোলে তুলে এত রাতে 4 তলা হতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে। জুই তাড়াহুড়োয় বাসায় তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পিছন পিছন চিল্লাতে চিল্লাতে। 5 তলা বিল্ডিং এর সকলেই ততক্ষণে ঘুম ছেড়ে বাসা হতে বেরিয়ে আসলো জুইয়ের চিল্লা চিল্লিতে। রাকিব সকালের আগে বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করলো। ততক্ষণে আশেপাশের সকল মানুষজন আরিফদের ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে। আরিফের 2 চোখ ভিজে আছে বোনের দুর্দশা দেখে। পায়ার শ্বাস পড়ছে না, মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাঁজ বের হচ্ছে। জুইয়ের চিৎকারের আশেপাশে সকলেই এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে। মধ্যরাতে সিএনজিতে করে মায়াকেও সেই একই চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো। এমার্জেন্সিতে চিকিৎসাও দেওয়া হলো। একদিকে রিতকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, তো অন্যদিকে রাত ভোর মায়া চিকিৎসা চলল হসপিটালের বেডে শুয়ে। দিন গেল, রাত পোহালো। অতিরিক্ত মানসিক চাপে মায়াকে টানা 3 দিন হসপিটালের বেডে শুয়ে ইনজেকশন দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর বেইন শান্ত রাখার জন্য। কারণ এই 3 দিনে মায়া যতবার হুঁশে এসেছিল ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলামো করেছে বারবার। 3য় দিনে মায়ার অবস্থা ছিল শোচনীয়। হঠাৎ হঠাৎ করে মায়া আগের সবকিছু ভুলে যায়। এক মুহূর্তের জন্য নিজের নাম, এমনকি পরিচিত মানুষের পর্যন্ত চিনতে পারে না আরিফকে। জুই কে, ওদের নাম কি, ওদের সাথে মায়ার কি সম্পর্ক, সেই সবকিছু মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায়। সামান্য টাকা চিনার মতন স্মৃতিশক্তি মায়ার মস্তিষ্ক ধারণ করে রাখতে পারে না। ডাক্তার দেখানো সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে। ডাক্তারের ভারসাম্য মতে মায়া অতিরিক্ত মানসিক চাপের কারণে মেন্টাল ট্রমাই আছে, সেই জন্য হঠাৎ হঠাৎ সবকিছু ভুলে যাচ্ছে। কিন্তু মায়ার মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবারও সবকিছু মনে করে পাগলামো শুরু করে হৃদের জন্য। এই 3 দিনে আরিফ খান বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আরিফের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিল। সেখান থেকে জানা যায় আগামী সপ্তাহের ভিতরের আরাফ খান আর হিনা খানকেও লন্ডনে পাঠানো হবে আয়নদের বাড়িতে। আপাতত খান পরিবারের সবাই সেখানেই আছে। তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অলরেডি হৃদের মাথায় সার্জারি করা হয়েছে কিন্তু হৃদের হুঁশ ফেরেনি এখনো। সহজে ফিরবে বলে মনেও হলো না। কোমায় চলে গেছে হৃদ হুঁশে কখন ফিরবে কেউ বলতে পারে না। দিন দিন অবস্থা নাকি আরো খারাপের দিকে যাচ্ছে হৃদের। আসিফের কাছ থেকে হৃদের এসব খবরের কথা জেনে আরিফের মনে হয়নি আগ বাড়িয়ে মায়ার কথাটা আসিফকে জানানো উচিত। আর না, আসিফ মায়ার কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ার কথা জানলেও বা কি করতে পারবে, এখানে কারো কিছু করার নেই, একমাত্র আল্লাহ ছাড়া। তিনি ভালোই জানেন আগামীতে কি হবেন। 5 দিনের মধ্যে মায়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলো আরিফ। বাসায় আনতে চায়নি সে, কারণ মায়ার অবস্থার তখনও ভালো ছিল না। আরো কয়েকদিন হসপিটালে রাখতে চেয়েছিল আরিফ, কিন্তু হুট করে চট্টগ্রামে আরিফের বাবা আর চাচার উপস্থিতি দেখতে পেয়ে বাধ্য হয়ে মায়াকে নিয়ে বাসায় ফিরতে হয় আরিফের। হঠাৎ করে আরিফের বাপ চাচার চট্টগ্রামে উপস্থিত হওয়ার কারণটা ভালো করেই জানা ওর। না জানার কিছু নেই, মায়া হৃদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে এমনটা আরো 2 দিন আগেই পরিবারে জানিয়েছিল মুক্তা। কিন্তু হৃদের অ্যাক্সিডেন্টের পর মায়ার অবস্থা কি হয়েছে সেটা পরিবারের কারো জানা ছিল না। মূলত আরিফই কাউকে জানায়নি। তবে মায়ার প্রেমের সম্পর্কের কথাটা শুনে রেগে মেগে আগুন হয়ে আরিফকে ফোন দিয়েছিল বাপ চাচা দুজনেই। মায়াকে নিয়ে দ্রুত আশুগঞ্জ ফিরতেই আদেশও করেছিল তারা, কিন্তু আরিফ কারো কথা কানে তোলেনি। আর না মায়ার অবস্থার কথা জানিয়েছে পরিবারের। মূলত আরিফকে আশুগঞ্জ ফিরতে না দেখে ওনারা দুজন রেগে মেগে চট্টগ্রামে উপস্থিত হয় মায়াকে সঙ্গে করে নিয়ে যেতে। কিন্তু এখানে এসে মায়ার শোচনীয় অবস্থা দেখে তারা দুজন থমকে যায়। ওনাদের মেয়ের এত অসুস্থতার কথাটা পরিবারের জানায়নি কেন, সেটা নিয়ে আগুন হয়ে যায় 2 ভাই। বিশেষ করে মায়া কথা বলার মতন পরিস্থিতিতে নেই, এই বিষয়টা তাদের মনে আঘাত করে বেশি। সেই জন্য মায়ের উপর থাকা সকল রাগ গিয়ে পড়লো আরিফের উপর শফিকুল ইসলামের। জুয়ের বাবাও কম নয়, অবগত করেনি বলে তিনি প্রথমবারের মতন জুয়ের গায়ে হাত তোলেন। রাগের তোপে জুয়ের গাল বেরিয়ে থাপ্পড় মারলো জোরে সোরে। পারছে না সেই রাগটা আরিফের উপর গিয়ে তুলছে জুয়ের বাবা। সেই রাতের মধ্যে প্রাইভেট কারে করে শফিকুল ইসলাম সপরিবারে আশুগঞ্জ ফিরেন, সঙ্গে আরিফকেও নিয়ে। বাসায় ফিরে যেন মায়ার জন্য মানসিক চাপ আরো বাড়লো। হাহাকার বয়ে গেল পরিবার জুড়ে। মায়ার বাপ চাচা মায়ার অবস্থা দেখে চুপ করে গেলেন ভয়ে। ওনারা আপাতত মায়ার সুস্থতা চাচ্ছেন, অথচ আত্মীয়দের মাঝে
বদনাম রটে গেল। মায়া বড়লোক ছেলের পিছনে ঘুরে প্রেমে পাগল হয়ে গেছে। ইংল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো লন্ডন। যুক্তরাজ্যের বাণিজ্য ও পর্যটক কেন্দ্রবিন্দু হিসেবে অন্যতম শহর লন্ডন। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও বেশ চর্চিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। বাবা মা ভাই বোনকে নিয়েই ছিল ওনার পারিবারিক বসবাস এই শহরের তলিতে। একটা সময় পড়াশোনার সুবাদে পরিচিত হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতে। প্রথমে বন্ধুত্ব, তারপর দুজনের প্রেম। পড়াশোনা থেকে শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপরে নিহাল খানের হাত ধরে সুফিয়া খান বাংলাদেশে সেটেলড হয়ে যায়। তারপর আর কখনোই এই লন্ডন শহরকে আপন করতে পারেননি তিনি। যদিও দুজন একটা সময় পর আলাদা হয়ে গেছেন, তবে বিচ্ছেদ হয়নি দুজনের। আজও দুজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান কখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেনি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে, একেবারে পর করে দেননি এই শহরকে। জন্মসূত্রে ইংল্যান্ডের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছরই ওনার বাংলাদেশ টু লন্ডন আসা যাওয়া লেগেই থাকেন ভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা জীবিত না থাকলেও ওনার বড় ভাই আজও পরিবার নিয়ে এই লন্ডন শহরের বসবাসরত আছেন। যেমন আছেন শশীর মা সালমা সৈয়দ ও ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবার এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খানবাড়ির উদ্দেশ্যে আসা যাওয়া করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়ের ব্যাপারটা তাজা রাখতে এত কাঠখড় পুড়িয়ে দুটানার সম্পর্ক রক্ষা করে চলেছেন তিনি। দুটানার সম্পর্কে সালমা সৈয়দ খানের জমালেও স্বভাবে ঠিক বিপরীত হলো সুফিয়া খান। রাগ জেদে এক স্পষ্টভাষী মহিলা তিনি। মিথ্যা ছলনা পছন্দ নয়। মুখের উপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাই ওনার কঠিন ব্যক্তিত্ব। বলতে গেলে হৃদ অনেকটা তার মার মতোই হয়েছে, রাগী আর বদমেজাজি টাইপ। নিহাল খান এমন শক্তপোক্ত কঠিন চরিত্রের প্রেমে পড়েছিল যৌবনকালে। পড়েছিল বলতে ভুল হবে, আজও তিনি বউয়ের প্রেমে পড়ে আছেন। কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। বউয়ের জন্য মায়া আছে, কিন্তু প্রকাশ করার জন্য ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন। এখন তো মধ্যবয়সটাও শেষের দিকে। এখন আর ওনার একাকিত্ব পোড়ায় না, শুয়ে গেছে, একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচবেই বা আর কয়দিন, বাকি দিনগুলো না হয় একাকিত্বে কাটিয়ে দিবে। তারপরও এই বয়সে এসে কাউকে ডিস্টার্ব করতে মন চায় না ওনার। সবাই তো ভালো আছে, উনি দুঃখে থাকলে কেউ বা দেখবে? কারো দেখার তো আর নেই, কেউ দেখতে আসেও না। সবাই শুধু ওনার উপরটাই দেখে, যেটা উনি দেখায়। কিন্তু মনের খবরই বা কয়জন নেয়? আজকাল ওনার এই দুনিয়াটা কেমন তেতো তেতো লাগছে। নিজের নিঃশ্বাসটাও বেশ ভারী ভারী বোঝা মনে হচ্ছে। নিজের ছেলের মৃত্যুমুখী হওয়ার কারণটা আজ তিনি। ওনার করা রাজনৈতিক দ্বন্দ্বের জন্য আজ ওনার বড় ছেলে মৃত্যু শয্যায় শুয়ে। বাবা হিসেবে তিনি অপরাধী। না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন আদর্শ বাবা। ব্যর্থ ওনার জীবন, আর এই ব্যর্থতা ওনাকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। নত মস্তিষ্কের নিহাল খান দুহাতের মাথা চেপে হাহাকার বুকে দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে দুপোটা চোখের জল ফেললো পায়ের কাছে ফ্লোরে। সামনেই হৃদের কেবিন। তিনি হসপিটালের বিশাল করিডোরের সারিবদ্ধ চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই। সকল অপরিচিত ভিন্ন দেশীদের মাঝে তিনি একা বসে জীবনের কিছু হিসাব মেলাতে ব্যস্ত। ওনার জীবনের অনেক সময় তিনি এই শহরে কাটিয়েছেন। আবার হৃদ, রাদীপ, আয়ন তিনজনের পড়াশোনা বেড়ে ওঠা এই লন্ডন শহর থেকেই হয়েছে। তাই এই শহরটা ওনার কাছে এতটাও অপরিচিত নন, পরিচিত বটে। পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে আজ 15 দিন যাবৎ হসপিটালে চক্কর কাটছেন ওনারা। অজ্ঞানরত হৃদের হুঁশ নেই। বিগত 15 দিন পেরিয়ে 16 দিনে পড়তে চলল, অথচ হৃদের কন্ডিশন এখনো আগের মতো। মাথার অপারেশনও সাকসেসফুলি হয়েছে, তারপরও হৃদের অবস্থার পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হসপিটালের চত্বরে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হসপিটালে। খাওয়া দাওয়া করে গোসল বাদে দুজন হসপিটালে থাকছেন 24 ঘন্টা, অথচ কেউ কারোর সাথে কথা বলছে না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করে। দুজন দুজনের আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মধ্যে। এমনকি দুজন রাত্রি যাপন করছে দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খানের নিজ বাড়ি, নিজ আত্মীয় রেখেও তিনি হোটেলে উঠেছেন। কারো সাহায্য নেওয়ার মানুষ তিনি নন। সবসময় নিজের কাজ নিজে করেন।
সেই জন্য হৃদের আশেপাশে নিহাল খান থেকে ওনাকে দেখা যায় বেশি। নিহাল খান সোফিয়া খানের জন্য হসপিটালের রাত্রি যাপন করতে পারেন না। নিহাল খান একাধিক মানুষ হসপিটালের রোগীর সঙ্গে অ্যালাউ নয় বলে তিনি রাদিফের ফ্লাইটে থাকছেন। আরাফ খান, হেনা খান আয়নের সঙ্গে আছেন ওদের পরিবারে। সকলেই রোজকার আসা যাওয়া লেগে থাকে হসপিটালের চত্বরে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ার সে হৃদের রেগুলার চেক আপ রুটিন মেনটেন করে। এখন রাত 10টা 5টা। আপাতত হসপিটালের কেউ নেই। সুফিয়া খান হোটেলে গেছেন হৃদের কিছু রিপোর্ট আনতে, সঙ্গে রাদিফও আছে। আয়ন হয়তো নিচে গেছে ডাক্তারদের সঙ্গে কথা বলতে। সেই মুহূর্তে তিনি একা একা বসে আছেন এখানটায়। আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন পরা মেয়েদের ঘুরতে দেখা যাচ্ছে, যে যার মতন রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারো মনোযোগ নেই নিহাল খানের উপর। মনস্তাত্ত্বিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। খুবই মিষ্টি স্বরে নিহাল খানকে ইংরেজি ভাষায় বলল, মিস্টার খান, আর ইউ ওকে? অশ্রু ভেজা চোখ দ্রুত মুছল নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠে পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংলিশ উত্তর করে বলল, I am okay, Miss Lita. Thanks for asking me. বিদেশি নার্সটি বয়স মাত্র 30-এর ঊর্ধ্বে, অথচ দেখে মনে হবে মাত্র 20-এর কোঠায় পা রেখেছে সে। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়স ধারণা করার উপায় নেই। যেমন মিস লিটা ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিটা নামক নার্সটি করে থাকেন, সেই জন্য বেশ পরিচিত এই নার্সের সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজ থেকে নিহাল খানের খবরাখবর নিয়ে থাকেন সব সময়। তাই আজ নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটার আগ বাড়িয়ে ওনার সাথে কথা বলল। সুন্দরী নার্সটি উজ্জ্বল হেসে লাজুক ভঙ্গিতে ঝলমলে ইংরেজিতে বলল, মাই প্লেজার মিস্টার খান। আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আপনি কি একা হসপিটালে এসেছেন? আর কেউ নেই? নিহাল খান স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল। আপাতত কেউ নেই মিস লিটা, তবে একটু পর সবাই চলে আসবে। নিহাল খান রাতে হসপিটালে থাকেন না। সুফিয়া খান হৃদের সঙ্গে থাকছেন, সেই জন্য ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সটি বলল, ওহ, তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পর যাব। সুন্দরী নার্সটি উত্তর করে নিহাল খানকে কফির অফার করে বলল, তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ, না করবেন না। মিস লিটা কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খানের প্রচন্ড মন খারাপ হলে মিস লিটা বন্ধুর মতন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়। ওনার বিষয়টা খারাপ লাগে এমন না, বিপদে একজন অন্য একজনকে সান্ত্বনা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। উনিও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে উত্তর করতে যাবে, তার আগেই শোনা গেল সুফিয়া খানের গলা। নিহাল খানের আগে বিদেশি নার্সটির উদ্দেশ্যে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বলল, আপনার সাথে কফি খাওয়ার মতন দাঁত নেই মিস্টার নিহালের, মিস লিটা। বুড়ো মানুষের দাঁত সব বয়সের ভারে পড়ে গেছে। মুখের ভেতর এখন যা প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেতে গেলে তার প্লাস্টিকের দাঁত সব গলে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন। আই লাভ কফি। সোফিয়া খানের কথায় চমকে ওঠার মতন বিদেশি নার্সটি ঘুরে তাকালো। সেই সাথে নিহাল খানও তাকালো তক্ষুনি। 3 পিসের উপর মোটা ভারী ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্টের ফাইল চেপে দাঁড়িয়ে সুফিয়া খান। পিছনে রাদীপ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলে লম্বা প্রায় সমান সমান দেখালো, যদিও রাদীপের হাইট 5 ফুট 10, সুফিয়া খানের 5 ফুট 8। জুতো পরায় মা ছেলে দুজনকে লম্বায় একই দেখালো। রাদীপ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে বাবার যে প্লাস্টিকের দাঁত সব, সেটা সে আজই জানতে পারলো। নয়তো এতদিন তো সে তার বাবাকে ইয়াং আর 32 দাঁতের অধিকারী মনে করতো, কিন্তু আজ জানতে পারলো তার বাবা আসলে ইয়ং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়া মানুষ। সেই জন্য রাদীপ ছোট ছোট চোখ করে বাবাকে আওড়াতে লাগলো আসলে নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা দেখতে। এর মাঝেই সুফিয়া খান পেছনে থাকা রাদীপকে দিকে হাতের রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দিতে সৃষ্টি তাক করলো সুন্দরী নার্সটির উপর। রাদীপকে বলল, সুফিয়া খান, আয়নকে 2nd ফ্লোরে পাবা, গো। রাদীপ ভদ্র ছেলের মতন রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়লো। সুফিয়া খান বেশ লিটার মুখোমুখি হয়ে তাকালো সুন্দরী নার্সটির গলার নিচে। টাইট ফিটিং ইউনিফর্মের বুকের কাছটায় দুটো বোতাম খোলা। পাশেই নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে, সেটা তিনি নিজেরও আজ প্রথম শুনলো। হঠাৎ ওনার বউ এসব কথা কেন বললো সেটাই তিনি বুঝতে চাইলো। সুফিয়া খান নিহাল খানের সকল কৌতূহল ভস্ম করে রয়ে শুয়ে দুহাতে চাললো সুন্দরী নার্সটি ইউনিফর্মের বোতামের উপর। টাইট ফিটিংস ইউনিফর্মটির দুপাশে টেনে বোতাম দুটো লাগাতে লাগাতে আবারও স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল,
হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ, কারণ তার বইয়ের প্রয়োজন হয় না। তাহলে তোমার এসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তার না, তার মেশিনের। যন্ত্রে ঝংকার ধরে যাচ্ছে। তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার। সোফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্সটি নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি। ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করলো সোফিয়া খান। ইয়াহ। কথাটা বলেই সোফিয়া খান জায়গা ত্যাগ করেন, কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন। পেছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান। কেমন বোকার মতো তাকিয়ে রইল সোফিয়া খানের যাওয়ার দিকে। এই দিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটিকেও চলে যেতে দেখলো। অথচ উনি এতদিন সরল মনে কথা বলতেই নার্সটির সঙ্গে উনি বুঝতে পারেন আসলে নার্সের মনে কি ছিল। এই বয়সে তিনি পরকীয়া করবেন? ছি! আজ 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ার অবস্থার পরিবর্তন নেই, গায়ে সবসময় জ্বর থাকে, অতিরিক্ত মানসিক চাপের কারণে সারাক্ষণ ঘুমিয়ে পড়তো, নয়তো চুপচাপ বসে থাকতো। পারিবারিক আত্মীয়দের নানান কথা কানে আসে মায়ার ফুপিরা তো মায়ার সামনে এসে যা তা বলে যান। মায়ার জন্য জুঁইয়ের পড়াশোনাও বন্ধ থাকে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পিছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে এমনটা মায়ার 3 ফুপির ধারণা। এত পড়াশোনা করিয়ে বা কি লাভ হবে যদি পরিবারের সম্মান নষ্ট করে বেড়ায় এরা? পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জুঁই কারো পড়াশোনার আর দরকার নেই। আর ভালোই সম্মান থাকতে মেয়ে দুটোকে বিয়ে দিলে যান বাঁচবে, নয়তো সমাজে মুখ দেখাবার নয়। এমনই মায়ার সঙ্গে আত্মীয় স্বজনরা ফুপু করছেন ওনাদের উপর। বড়লোক ঘরের ছেলেকে খাসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে বসেছে। এসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সবসময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ার ছোট ফুপি শান্ত মজুমদার, তিনি একটু শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারের ভালো মন্দ চিন্তা করার ওনার সবসময়ের স্বভাব। মায়ের অসুস্থতার বা প্রেমজনিত কথাটি শুনে বড় ভাইয়ের বউয়ের যা তাকে শুনিয়েছেন, তিনি 2 ভাইকে বোঝাচ্ছেন মায়াকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়ার পাগল হওয়ার বিষয়টি রটে গেলে সম্মান নষ্ট হবে আমাদের। মায়ার বাবা শফিকুল ইসলাম বোনের কথায় সহমত প্রকাশ করেন, সেই সাথে জুঁইয়ের বাবাও তাই প্রকাশ করলেন। সকলেই চাই মায়াকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনারা মতে মতে দুজনের জন্য ভালো ছেলের সন্ধান করছেন। তবে বোনদের বিয়ের ব্যাপারে কেউ বরাবর মায়ার জন্য অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেই জন্য পরিবারের সবাই ঠিক করলো মায়ার সুস্থতা নিশ্চিত করতেই মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরই বলা হবে মায়ার চিৎকারের জন্য পাঠানো হচ্ছে, সেখান থেকে চুপিসারে মায়ার বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাহিদ ভালো ছেলে, মায়ার স্বামীর সঙ্গ পেলে প্রেমের ভূত মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থ হয়ে উঠবে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল, আর্দ্র শীত ধরণী জুড়ে। মায়া ব্যালকনিতে বসে পড়ন্ত বিকালের ওই হেলে পড়া আম গাছটার দিকে তাকিয়ে। অল্প বাতাসে গাছের পাতাগুলো নড়ছে মৃদু মৃদু, শরীর কাটা দিচ্ছে শীতে। তারপরও গায়ের এক পাশের ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে, বাকি অর্ধেকটা মায়ার উপর কাঁধে জড়িয়ে। শূন্য হাত দুটো কোলে রেখে দৃষ্টি অদূরে বারান্দার সঙ্গে পড়া আম গাছের ডালে। তক্ষুনি শব্দবিহীন পায়ের এসে বারান্দার দরজায় দাঁড়ালো জুঁই। অগোছালো মায়ার দিকে তাকাতেই নির্জীব মায়া দুজনেই উপস্থিত বুঝে নমনীয় গলায় বলল, ওরা আবার ঝগড়া লেগেছে? মায়ার দৃষ্টি তখনও ওই অদূরে আমগাছটার আটকে। জুঁই অগোছালো মায়ার দিকে তাকিয়ে খুবই ধীর গলায় সম্মতি দিল। আরিফ ভাই কই? বাড়ি থেকে বেরিয়ে গেছে রাগারাগি করে। ও, মায়া ওহ বলা ছোট শব্দটাকে যেন ক্লান্তিকর প্রকাশ পেল। মায়া দীর্ঘদিনের মানসিক শিরায় ভুগছে, কারোর সাথে কথা বলে না, আর না পরিবারের কারো কথার উত্তর দেয়, সবসময় চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে আরিফ বা জুঁইয়ের সঙ্গে 2-1টা কথার উত্তর দেয়। বাকিদের সঙ্গে মায়া যথাসাধ্য চুপ করেই বসে থাকে। মায়াকে চুপ থাকতে দেখে জুঁই এগিয়ে এসে মায়ার ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে দিতে দিতে বলল, আব্বা চাচা ফুপিরা সবাই আরিফ ভাইকে দোষ দিচ্ছে, বলছে ভাইয়ের জন্য নাকি তুই নষ্ট হয়ে গেছিস, তোকে সামলাতে পারিনি। হৃদ ভাইয়ের সাথে তোর প্রেম আছে সেটা জেনেও নাকি আরিফ ভাই তোকে সাপোর্ট করেছে, বাধা দেয়নি। ভাইয়ের জন্য নাকি তুই পাগল হয়েছিস, তোকে বিয়ে দিলে নাকি তুই আবার ভালো হয়ে যাবি স্বামী সঙ্গ পেলে। এসব রোজকার কথা, রোজই এসব শুনতে হয় মায়াকে। তাই জুঁইয়ের কথাই তেমন প্রতিক্রিয়া দেখালো না মায়া, শুধু ঠান্ডা স্বরে জানতে চাইলো আরিফের কথা। আরিফ ভাই কি বলেছে জুই? জুঁই আগের ন্যায় মায়াকে প্রতিটা কথা জানিয়েই বলতে লাগলো, আরিফ ভাই তোর বিয়ের ব্যাপারের কথা বলতে সবাইকে নিষেধ করেছে,
বলেছে তুই বিবাহিত, তোর বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে আছে, কিন্তু ঘরের কেউ বিশ্বাস করে নাই আরিফ ভাইয়ের কথা। তুই তো জানিস সবাই তোর বিয়ের কাবিননামা চায়, কিন্তু আরিফ ভাই বা তুই, তোদের কারো কাছেই তো তোর বিয়ের কোনো প্রমাণপত্র নেই। এজন্য ফুপিরা বলেছে তুই আর আরিফ ভাই মিলে নাকি যুক্তি করে সবাইকে মিথ্যা বলেছিস, যাতে তোকে কেউ অন্য কোথাও বিয়ে দিতে না পারে। জুঁইয়ের পই পই শব্দগুলো কথা শুনেও মায়া প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ ভরা অশ্রু জড়ালো, গাল ভিজে গেল নোনা জলে। হঠাৎ করেই মায়ার পরিবারের মানুষগুলোকে কেমন পর মনে হচ্ছে, আর নিজের বোঝা। মায়া এই মুহূর্তে সবার কাঁধে বোঝা হয়ে আছে, নিজের পরিবারের নাকি খুব আপন হয়, সকল বিপদে পাশে থাকে সব সময়। আজ মায়ার পরিবারও মায়ার পাশে আছে, তবে সমাজের কাছে সম্মান বাঁচানোর ভয়ে সবার ধারণা মায়া প্রেম করে পাগল হয়ে গেছে, সেই জন্য মায়াকে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। ওর স্বামী সব সময় পাশে থাকলে মায়া দ্রুত হৃদ খানকে ভুলে গিয়ে প্রেম থেকে বেরিয়ে আসবে। অথচ কেউ এটা বিশ্বাস করতে চাইছে না মায়া হৃদের বিয়ে করা বউ সেটা। মায়ার বিয়ে কাবিননামা নেই, সাক্ষী নেই, কাজী মৃত, তো কি হয়েছে? মায়া যে হৃদ খানের বউ সেটাকে তো আর মিথ্যে হয়ে যাবে না, তাই না? মায়া মনে প্রাণের স্বামী হিসেবে মানে হৃদ খানকে, এবার কে কি বলবে তাতে মায়ার কি যায় আসে? মায়া তো বিশ্বাস করে হৃদ খান আবার স্বামী হয়, আর এতেই চলবে মায়ার জীবন। সবাই মায়াকে উপর থেকে চাপ প্রয়োগ করেছে, অথচ কেউ মায়ার মনের অবস্থা জানতে চাইছে না, সবাই সবার দিকটা চিন্তা করেছে, অথচ কেউ মায়াকে জিজ্ঞেস করছে না মায়ার ভিতরটা কেমন আছে। রোজই একবার করে মায়াকে নিয়ে পরিবারের ঝামেলা হয়, এতে মায়া চেয়েও সুস্থ থাকতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বারবার। মায়ার ফুপিরা বারবার নানানভাবে মায়াকে বোঝায় হৃদ খান বড়লোক ঘরের ছেলে, সে মায়াকে ভালোবাসে না, শুধু মায়াকে ব্যবহার করবে। ছেলেদের ভালোবাসা ছলনা হয়। হৃদ খান এখন অ্যাক্সিডেন্ট করেছে বলে মায়া বুঝতে পারছে না, যখন সুস্থ হয়ে দেশে আসবে তখন বুঝবে। সে আর মায়ার সাথে যোগাযোগ করবে না, কখনো মায়ার দিকে ঘুরে তাকাবে না এই ছেলে। বড়লোক ছেলেরা ধোঁকাবাজি হয়। মায়াকে সহজ সরল মেয়ে পেয়ে হৃদ খানও এতদিন ধরে ভালোবাসার নাটক করে গেছে মায়ার সাথে, আরো নানান কথা বলে রোজই মায়া ব্রেইন ওয়াশ করতে চাই মায়ার ফুপিরা। তারা চান মায়া দ্রুত সুস্থ হয়ে যাক, হৃদ নামক ছেলেটার পিছন ছেড়ে দিক। বড়লোক ঘরের ছেলেরা আসলে মায়ার মতো সহজ সরল ছোট ঘরের মেয়েকে বিয়ে করবে না, সেই জন্য ওনারা চেষ্টা করছেন মায়াকে দ্রুত সুস্থ করে চেয়ারম্যান পরিবারের বিয়েটা দিয়ে দিতে। কত ভালো পরিবার চেয়ারম্যানের, সঙ্গে নাদিম ছেলেটাও অনেক ভালো, মায়াকে ভালো রাখবে। অথচ তারা কেউ বুঝতেই পারছে না মায়া তাদের কথাই সুস্থ নয়, বরং দিন দিন মানসিক সমস্যায় ভুগছেন। মায়ার বুক ভরা হাহাকার কেউ শুনতে চায় না, সবাই শুধু নিজেদের কথাগুলোই মায়াকে শুনিয়ে যায়। মায়া অদূরে গাছের ডালে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলল, আমি মনে করেছিলাম গোটা দুনিয়া আমার পাশে আছে জুই, অথচ আমার এটা বুঝতে দেরি হলো যে আমার স্বামী ছাড়া আমি বলতে আর কেউ ছিল না, কেউ না। আজ উনি নেই বলে আমার পাশটাও শূন্য। যদি উনি ফিরতে ফিরতে আমি মরে যাই, তাহলে কেউ আমার খোঁজ করবে জুই? আমার স্বামীকে বলবে ওনার বউ মৃত? মায়া কথায় জুইয়ের চোখেও অশ্রু গড়ালো। সত্যি আজ মায়ার পাশে আরিফ ছাড়া অন্য কেউ থাকলে, অথচ হৃদ ভাই সুস্থ থাকাকালীন সবাই ছিল মায়াকে ভাবি ভাবি বলে ডেকে কত খেয়াল রাখতো। আজ হৃদ খান অসুস্থ বলে তার বউয়ের কদর নেই, নয়তো এতদিন হৃদের পরিবার থেকেও মায়ার কেউ খোঁজ নিল না। এতদিনে আয়নের সাথেও জুইয়ের যোগাযোগ হয়নি, যোগাযোগ করবে বা কিভাবে? জুইয়ের হাতের ফোনটা তো সেই কবেই নিয়ে গেছে ওদের পরিবার। সঙ্গে মায়া জুই দুজনের পড়াশোনাও বন্ধ করে রেখেছে। মায়াকে তো বিয়ে দেওয়ার জন্য বাসায় তোড়জোড় চালিয়ে দিচ্ছে রীতিমতো ফুপিরা। সম্মান নষ্ট হওয়ার আগে আগে মায়ার বিয়েটা নাদিমের সঙ্গে দিয়ে দিলে সম্মান বাঁচবে, নয়তো মায়া প্রেমের কথা শুনলে এত ভালো পরিবারের বিষয়টা হারাবে সবাই। এত কিছুর মাঝে জুইয়ের হাত পা বাঁধা, চেয়েও সে কোনো উপকার করতে পারছে না। জুই এই নিয়ে 2 দিন মায়ের হাতে থাপ্পড় খেয়েছে, মায়ের পক্ষ ধরে কথা বলায়। চট্টগ্রামে একা একা থাকে। জুই ঠোঁট চুপ। জুইয়ের বলল, এমনটা বলিস না মায়া, আমি আর ভাই দুজনে আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জুইয়ের কথায় মায়া বিষণ্ণতাই বলল, বিয়েটা আটকাতে পারবি তো জুই? আমি কিন্তু হৃদ খানের বউ, বুঝেছিস? আরিফ ভাই থাকতে তোর বিয়ে কোথাও হতে দেবে না, ভরসা রাখ। জুইয়ের কথায় মায়া চুপ থাকলো বলতে মায়ার আর কথা বাড়াতে ইচ্ছে করলো না, মানসিক চাপাতলে। যতবার এসব নিয়ে আলোচনা হয় ততবারই মায়ার মাথা ভীষণ ব্যথা করে, যেমনটা এই মুহূর্তে হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ আর নিতে পারছে না, অজ্ঞান হয়ে যায়, নয়তো মাথা পেইন করে ভীষণ। আজ দুপুরের খাবার নিচে খেতে যায়নি মায়া, কারণ আজ বাসায় 3 ফুপি এসেছিল।
ওনারা যেদিন বাসায় আসে সেদিন বড় বড় রকমের একটা শর্ত চলবে আরিফের সঙ্গে। আরিফের জন্য ওনারা মায়ার বিয়ের বিষয়ের কথাটা আগাতে পারছে না, নয়তো এতদিন কিছু একটা হয়ে যেত। মায়া ওনাদের বাসার আভাস পেয়েই সকাল থেকে রুমেই বসেছিল। বারান্দায় বসে নিচ থেকে ভেসে আসা সকলের চেঁচামেচির শব্দ শুনছিল। আরিফকে গেট ধরে বেরিয়ে যেতে ও এখানে বসে দেখছিল। তারপর জুই আসলো, দুবোন কথা চললো কয়েক মুহূর্ত, তারপর সবাই আবারও চুপ। আজকাল মায়াকে নিয়ে পরিবারের প্রায়ই তর্ক বিতর্কের যুদ্ধ হয়।